এই পৃথিবীর এক কোণে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে এক সংগ্রাম, ফিলিস্তিন। প্রিয় দর্শক, আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে আলোচনা করব। ফিলিস্তিনের ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা। এই ভিডিওটি আপনাকে ফিলিস্তিন সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ দেবে, যা আমাদের বিশ্ব রাজনীতি ও মানবাধিকারের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। ফিলিস্তিন একটি ভূখণ্ড, একটি জাতি, একটি সংগ্রামের নাম। প্রাচীনকাল থেকে এই অঞ্চলটি বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল এবং আজও এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু কেন ফিলিস্তিন অঞ্চলে এত হত্যা, নৃশংসতা? কী এর ইতিহাস? বর্তমানে সেখানে কি ঘটছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আলোচনা। ছোট্ট আমিনার স্বপ্ন ছিল ডাক্তার হবে, কিন্তু যুদ্ধ তার জীবনটাই বদলে দিল। এক নজরে ফিলিস্তিনের ইতিহাস। ফিলিস্তিনের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন মিশরীয় লিপিতে প্যালেসেত নামে উল্লেখ পাওয়া যায় এই অঞ্চলের, যা 3000 বছরেরও বেশি পুরনো। গ্রিক ঐতিহাসিক হেরোডিটাস 5ম শতাব্দীতে এই অঞ্চলকে প্যালেস্টাইন নামে উল্লেখ করেন। ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড, যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। ভৌগোলিক অবস্থান ও দুটি প্রধান ধর্মের সূতিকাগার হওয়ায় স্বভাবতই ফিলিস্তিন নামক ভূখণ্ডটি রয়েছে ধর্ম, সংস্কৃতি, বাণিজ্য ও রাজনীতির এক দীর্ঘ ও আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস। আদিকাল থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের এই গুরুত্বপূর্ণ ভূখণ্ড বা এর কোনো কোনো অংশ বিভিন্ন রকমের মানুষদের দ্বারা পরিচালিত ও শাসিত হয়ে আসছে। এদের মধ্যে আছে কেনানীয়, আরামীয়, প্রাচীন মিশরীয়, বেবিলনীয়, পারস্য, প্রাচীন গ্রিক, রোমান, বাইজেন্টানীয়, প্রাথমিক যুগের মুসলিম খিলাফত যেমন উমাইয়া, আব্বাসীয়, সেলজুক, ফাতিমি প্রভৃতি, খ্রিস্টান ক্রুসেডার বা ধর্মযোদ্ধাগণ, শেষের দিকের মুসলিম খিলাফত যেমন আইয়ুবী, মামলুক, উসমানীয় সাম্রাজ্য প্রভৃতি, ব্রিটিশ, মিশরীয় এবং হাল আমলের ইসরায়েল ও ফিলিস্তিন সহ এরকম বহু জাতি ও অঞ্চলের ব্যক্তি ও শাসকবর্গ। ফিলিস্তিনের অপর নামগুলো হলো কনান, জায়ন, দক্ষিণ সিরিয়া, জুন্দ ফিলিস্তিন এবং পবিত্র ভূমি। ফিলিস্তিন অঞ্চলটি পৃথিবীর প্রাচীন অঞ্চলগুলোর একটি, যেখানে মানুষের বসবাস, কৃষি নির্ভর জনসমষ্টি এবং সভ্যতা গড়ে উঠেছিল। ফিলিস্তিন সমস্যার প্রেক্ষাপট। ভূমধ্যসাগরের পূর্বে 10,429 বর্গ মাইল ব্যাপী ফিলিস্তিন দেশটি ছিল উসমানীয় খিলাফতের অধীন। প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল ব্রিটেন বিরোধী জোটে, তখন যুদ্ধ জয়ে ফিলিস্তিনদের সহযোগিতা পাওয়ার আশায় 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন, যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। যেহেতু ফিলিস্তিন অঞ্চলে আরবীয়রা ছিল ইহুদিদের তুলনায় কয়েক গুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলেই ধরে নেয় স্থানীয় আরবীয়রা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে দুর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ডক্টর ওয়াইজম্যান। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কী ধরনের পুরস্কার তিনি চান। উত্তর ছিল, অর্থ নয়, আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি, আর তা হবে ফিলিস্তিন। ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন। প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর ব্রিটেন স্বাধীনতা দেওয়ার অঙ্গীকারে 1918 সাল থেকে 30 বছর দেশটিকে নিজেদের অধীনে রাখে। মূলত এই সময়টি ফিলিস্তিনকে আরব শূন্য, বিশেষত মুসলিম শূন্য করার জন্য কাজে লাগায় ইঙ্গো মার্কিন শক্তি। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে 2টি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয়, যা আরবরা প্রত্যাখ্যান করে। এরপর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং ফিলিস্তিনিরা ব্যাপকভাবে বাস্তুচ্যুত হয়, যা নাকবা বা বিপর্যয় নামে পরিচিত। বর্তমান পরিস্থিতি এপ্রিল 2025। বর্তমানে ফিলিস্তিনের পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংকটপূর্ণ। ফিলিস্তিন মানেই যেন এক নীরব চিৎকার। গাজা উপত্যকা প্রতিদিন বোমা বর্ষণের আওয়াজে কেঁপে ওঠে। সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। এপ্রিল 2025 সালের 7 তারিখে খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে
ইসরায়েলি বিমান হামলায় 2 জন সাংবাদিক নিহত ও 9 জন আহত হন। এছাড়াও গাজায় বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় 46 জন নিহত হন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হাসপাতাল, স্কুল, এমনকি জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরও আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। এই হামলাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, কারণ 18 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সংঘর্ষে 500 শিশু ও 270 নারী নিহত হয়েছে। ফিলিস্তিনের সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব। ফিলিস্তিন শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেরুজালেম শহরটি ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের জন্য পবিত্র স্থান। এখানে রয়েছে আল আকসা মসজিদ, যা ইসলামের 3য় পবিত্রতম স্থান। মানবিক সংকট ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে মানবিক সংকটের মুখোমুখি। বেকারত্ব, দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব এবং চলাফেরার সীমাবদ্ধতা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। ইসরায়েলি অবরোধ ও সীমান্ত নিয়ন্ত্রণের ফলে গাজার অর্থনীতি বিপর্যস্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ফিলিস্তিন সমস্যার সমাধান নিয়ে বিভক্তি রয়েছে। কিছু দেশ, বিশেষ করে আমেরিকা এবং ভারত, ইসরায়েলকে সমর্থন করে। অন্যদিকে পৃথিবীর অধিকাংশ দেশ ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেয়। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এবং 2 রাষ্ট্র সমাধানের আহ্বান জানায়। বিশ্বের বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন। তবে বড় বড় শক্তিধর রাষ্ট্র এখনও দ্বৈত নীতির আশ্রয় নিচ্ছে। জাতিসংঘ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে প্রস্তাব উঠলেও তা বারবার ভেটো দ্বারা বাতিল হচ্ছে। তবে কিছু দেশ, যেমন তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারকে জোরালোভাবে সমর্থন করছে। আর 2024-25 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও জমা পড়েছে। বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ সবসময়ই ফিলিস্তিনের পাশে থেকেছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জনগণের অধিকারকে সমর্থন জানিয়ে আসছে। 2023 সালের ভয়াবহ যুদ্ধের সময়ও বাংলাদেশে নানা জায়গায় প্রতিবাদ সমাবেশ হয়েছে, মানুষ দোয়া মাহফিল করেছে, সাহায্য পাঠিয়েছে। আশার আলো। দুঃখ কষ্টের মাঝেও একটি বড় আশার কথা হচ্ছে, সারা বিশ্বের মানুষ এখন ফিলিস্তিন সম্পর্কে আরও সচেতন। আগের মতো আর সব চাপা দেওয়া যাচ্ছে না। মিডিয়া সেন্সরের মধ্যেও সত্য উঠে আসছে সাধারণ মানুষের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম হয়ে। ফিলিস্তিনি জনগণের সাহস। যত যন্ত্রণাই আসুক, ফিলিস্তিনি জনগণ কখনো হাল ছাড়েননি। প্রতিদিন তারা প্রমাণ করে চলেছেন, রেজিস্ট্যান্স ইজ এক্সিস্টেন্স। ছোট ছোট বাচ্চারাও জানে তারা দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ভবিষ্যতের দিক নির্দেশনা। ফিলিস্তিন সমস্যার সমাধান সহজ নয়, তবে শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপ ও সমঝোতা অপরিহার্য। 2 রাষ্ট্র সমাধান, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন 2টি স্বাধীন রাষ্ট্র হিসেবে সহাবস্থান করবে, তা অনেকের মতে সর্বোত্তম পথ। তবে এর জন্য উভয় পক্ষের মধ্যে বিশ্বাস, সমঝোতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। আমরা কি করতে পারি? প্রশ্ন আসতেই পারে, আমি একজন সাধারণ মানুষ, আমি কি করতে পারি? আসলে আমরা অনেক কিছুই করতে পারি। তথ্য জানুন, জানান। সত্যটা জানানোই প্রথম পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের বাস্তবতা ছড়িয়ে দিন। মানবিক সাহায্যের জন্য অংশগ্রহণ করুন। সর্বোপরি নিজের বিবেকের কাছে সৎ থাকুন। আজকের পৃথিবী তথ্য প্রযুক্তির, আর তথ্যই হতে পারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। শেষ কথা, ফিলিস্তিনের ইতিহাস, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে এটি একটি জটিল ও সংবেদনশীল বিষয়। মানবাধিকার, ন্যায় বিচার ও শান্তির জন্য এই সংকটের স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি। ফিলিস্তিনের জনগণ বছরের পর বছর ধরে দখল, সহিংসতা এবং মানবিক সংকটের শিকার। এই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার একমাত্র পথ হল পারস্পরিক শ্রদ্ধা, আন্তর্জাতিক সহযোগিতা এবং সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা। আমাদের সকলের উচিত
ফিলিস্তিন ইস্যুতে আরও সচেতন হওয়া, নিরপেক্ষভাবে তথ্য যাচাই করা এবং মানবতার পক্ষে দাঁড়ানো। একটি জাতির ভবিষ্যৎ যেন বন্দুকের নল থেকে নয়, আসে সহানুভূতি, শিক্ষা ও সংলাপের মাধ্যমে। এই হোক আমাদের কামনা। এই ভিডিও যদি আপনার মনে দাগ কাটে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই আমাদের চ্যানেল বিপুলা পৃথিবী সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন গল্প, নতুন ইতিহাস এবং সত্যের পক্ষে দাঁড়ানোর বার্তা পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। বন্ধু, এই পৃথিবী আমাদের সবার। কোনো একটি জাতি যখন কষ্টে থাকে তখন আমাদের নীরব থাকা ও অন্যায়ের অংশীদার হওয়া। ফিলিস্তিন আমাদের ডাকছে। আপনি কি সেই ডাক শুনছেন?